কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে গেছে এবং প্রথম কোয়ার্টার ফাইনালে দ্য অ্যাটলাস লায়ন্স তারা ফ্রান্সের মুখোমুখি হয়েছিল এবং সেই জায়গাটায় আবারও 2022-এর একটা রিম্যাচ মতোই মনে হলো। রেজাল্টটা দেখে আপনাদের তাই মনে হবে। ফ্রান্স শেষ পর্যন্ত 2-0 গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালের পথে পা বাড়িয়েছে। আর মরক্কো গতবারের তুলনায় অনেক বেশি পরিণত হয়ে আসার পরও দিন শেষে বোধহয় ফ্রান্সকে পেয়েছে বলেই তাদের ওয়ার্ল্ড কাপ যাত্রাটা এই কোয়ার্টার ফাইনালে এসে শেষ হয়ে গেল। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই দৈনিক আয়োজনে আপনাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকেও রয়েছে আমি আহমেদ বিন পারভেজ, এবং এই ম্যাচটা সহ সামনের ম্যাচগুলো নিয়ে এবং পুরো বিশ্বকাপে ওভারঅল ট্যাকটিক্সের জায়গায় কোচরা কি করার চেষ্টা করেছেন, কোন জায়গায় সফল হয়েছেন, কোন জায়গায় ব্যর্থ হয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকের এপিসোডে এমন একজন বিশেষ অতিথিকে পেয়েছি। আই এম ভেরি প্রিভিলেজ টু ইন্ট্রোডিউস টু অল অফ ইউ মারুফুল হক, ওয়ান অফ দ্য লেজেন্ডারি কোচেস, ফুটবল কোচেস ইন বাংলাদেশ, আমরা যদি সেভাবে বলি। অনেক অনেক ধন্যবাদ আপনার সময়টা দেওয়ার জন্য আজকে। ধন্যবাদ। আমি আসলে এত বিশেষণ শুনে অভ্যস্ত না, শুধু কোচ মারুফ হিসেবে অভ্যস্ত। ফাইন, কোচ মারুফ, ইমাজিন দ্য প্রাইড হি টেকস ইন সেইং দিস। এটা খুবই খুবই ভালো লাগছে এবং আমি আসলে খুবই প্রিভিলেজ এই কারণে যে ধরেন আমার পার্সোনালি কোনো বড় বড় ফুটবল রিলেটেড ডিগ্রিও নেই, এমন কিছুই নেই। আমি অন্যান্য সাধারণ ফ্যানদের মতো একজন ফ্যান, কিন্তু আমি এর আগেও উপস্থাপকের সিটে বসে এর আগে অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি, অনেকগুলো আলোচনা করেছি। এইটা বোধহয় আমার সবচেয়ে হাই প্রোফাইল ইন্টারভিউ, যে কারণে একটু নার্ভাসও লাগছে। মারুফ ভাই, শুরুতেই আসলে বলতে চাই যে আমরা গতকালের ম্যাচটা নিয়ে একেবারে ডিপ ডাইভ করে ফেলি স্ট্রেট অ্যাওয়ে। ফ্রান্সকে আসলে অনেকেই অপরাজেয় বলছে, অপ্রতিরোধ্য বলছে, তাদের অ্যাটাক লাইনটাকে নিয়েই সবাই আলোচনা করছে। বাট কিছু জিনিস কি তারা মিস করে যায় কিনা, যে ফ্রান্সের যে ডিসিপ্লিনটা, তারা পুরো 6টা ম্যাচ খেলে ফেললো, সেখানে কিন্তু তাদের 4টা ম্যাচেই ক্লিন শিটও আছে। সো আমরা কি তাদের ফরওয়ার্ড বা অ্যাটাকিং লাইনটাকে একটু বেশি ওভার রেট করছি, বা তাদের মিডফিল্ড ডিফেন্সটাকে একটু আন্ডার রেট করে ফেলছি কিনা? আসলে আমি মনে করবো যে এই সবগুলো উপাদানই আপনি যেগুলো বললেন সবগুলো উপাদানই রয়েছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই টিমটার যে ফরওয়ার্ড 4 আমি যদি রাইট লেফট সেন্টারলি নাম্বার 10 সব যদি চিন্তা করি, সব জায়গায় কিন্তু তাদের আমি মনে করি যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স অনেক বেশি। এই একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে আপনার তাদের 3টা প্লেয়ার কিন্তু 4টা পজিশনে খেলতে পারে। এটা একটা বিষয়। কারণ আপনি দেখবেন যে আপনার তাদের নাম্বার 10 ওলিসে আপনি দেখবেন যে রাইট লেফট সেন্ট্রাল নাম্বার 9 নাম্বার 10, ইভেন কালকে কিন্তু সে নাম্বার 6-এ এসে বলও উইন করেছে। তো এরকম একটা প্লেয়ার যদি থাকে, আবার ডেম্বেলে দেখবেন যে আপনার রাইট লেফট সেন্টার সব জায়গায় আসছে। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো আমি যেটা দেখেছি তাদের যে প্রাইম গোল স্কোরিং এরিয়া যেটা আছে, যেখান থেকে প্রায় 80% গোল হয় সব লেভেলের খেলাতেই, সেই এরিয়াটা সবসময় ওরা ফাঁকা রাখে, ইনক্লুডিং জোন 14। এই 2টা জোন সবসময় ফাঁকা রাখেন। ওখানে কে আসবে এবং কে কখন এখান থেকে বেরিয়ে যাবে, এই যে তাদের যে অ্যাটাকিং যে তাদের টেকটিক্সটা, এটা তাদেরকে অনেক ভয়ঙ্কর করেছে। আপনি ঠিক পারফেক্ট বলছিলেন যে আসলে আমি কোথা জেনে পড়ছিলাম যে এই ফ্রান্সের সঙ্গে অনেকে খেলতে ভয় পায়। এবং কালকের ম্যাচটা দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে আমি ম্যাচের 2 দিন আগে আমার প্রেডিকশন ছিল ম্যাচটা 45-55 হবে, 45% হলো গিয়ে মরক্কো এবং 55 ছিল ক্লোজ একটা ম্যাচ হবে। কিন্তু আমি যত ক্লোজ হচ্ছিল, যখন আমি শুনতে পেলাম চুয়ামিনি খেলবে না, তখন কিন্তু আমি ভাবছিলাম যে মরক্কোর রেটটা বেড়ে যাবে। সেটা 48-এ চলে আসছিল, আর ফ্রান্সের 52-তে চলে আসছিল। কিন্তু এটা অবাক করার বিষয়। আমার কাছে মনে হচ্ছে যে কালকে আমি একটু নিজে যখন খেলা দেখি, তখন প্লেয়ার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, টিমের সঙ্গে তার কম্বিনেশন সবকিছু মনে হচ্ছিল যে কোনেও হয়তো চুয়ামিনির মতো সার্ভিসটা দিতে পারবে না। দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে কালকে কোনে চুয়ামিনি থেকে খুব ভালো সার্ভিসটা দিয়েছে। তাদের যে অ্যাটাকগুলো, বিশেষ করে কাউন্টার অ্যাটাকগুলো, সেটা কিন্তু অ্যাটাকিং থার্ড কখনো পার হতে পারে না। অ্যাটাকিং থার্ডের ভিতরে ডিফেন্ডিং থার্ড পার হওয়ার পরে কিন্তু আর তাদের কাউন্টার অ্যাটাকগুলো করতে পারেনি। সো ওই জায়গা থেকে তাদের যেই ওভারঅল ডিসিপ্লিনটা, সেটার পেছনে তো দিদিয়ার দেশমের একটা দারুণ ভূমিকা ডেফিনেটলি আছে। এত বছর ধরে এই টিমটার সাথে আছেন এবং পুরো এভলিউশনটাই তিনি দেখেছেন। এই যে ফ্রন্ট ফোরের কথা আমরা বলছি, এমবাপ্পেকে তিনি পেয়েছিলেন 2018 এবং 22-এ, এবং এটা তার 3rd ওয়ার্ল্ড কাপ। তার আগে কিন্তু অন্যান্য ফরওয়ার্ড, অন্যান্য একটা কম্বিনেশন, মোটামুটি দেখা যেত যে গ্রিজম্যান তার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হতো। বাট এই জায়গায় তিনি আসলে এই এভলিউশনের সঙ্গে নিজেকে কিভাবে মানিয়ে নিলেন, সেটা একটা দারুণ ব্যাপার। দুজন কিন্তু চ্যাম্পিয়ন
ক্যাপ্টেন কোচ আর কি। দেশম তিনি 18 সালের ফ্রান্সের উইনিং কোচ, আবার ওয়াহবি যিনি রয়েছেন তিনি তো যুব বিশ্বকাপ জয়ী মরক্কোর টিমের কোচ। তো ট্যাকটিক্যাল জায়গা থেকে আপনার আসলে কি মনে হয়েছে যে মরক্কো আসলে সেখানে মার খেয়ে গেল নাকি মেন্টালিটিতে মার খেয়ে গেছে? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমরা সবাই কিন্তু মানে টিমগুলার কোচগুলার টেকটিক্স, স্ট্র্যাটেজি, প্লেয়িং স্টাইল, ট্রেন্ড এগুলা কিন্তু খুব বেশি আলোচনা করি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা এমন একটা জায়গা যেখানে আপনার সাইকোলজিক্যাল স্কিলকে আপনার কোনোভাবে খাটো করার সুযোগ নেই। সবগুলা সাইকোলজি সবকিছু আপনাকে কনসিডার করতে হবে। যেরকম কালকের ম্যাচ নিয়ে বলছিলেন যে আপনার মরক্কো আমার কাছে মনে হচ্ছে যে রেসপেক্ট করেছে ফ্রান্সকে, কিন্তু ওভার রেসপেক্ট করেছে। আপনি যখন ওভার রেসপেক্ট করবেন তখন কিন্তু আপনার ভিতরে ভয় আসবে, এবং আবার সেম কিন্তু কনফিডেন্স, আপনি যখন ম্যাক্সিমাম কনফিডেন্সে থাকবেন তখন কিন্তু আবার সমস্যা হবে। তো আপনার রেসপেক্ট এবং কনফিডেন্স দুইটাই অপটিমাল লেভেলে থাকলে আপনার কোনো ভুলের চান্স নেই এবং সব কিছু ঠিকঠাক মতো হবে। আবার টেকটিক্সের কথা বলছিলেন, আমি ওয়াহাবির একটা জিনিস যেটা আমি এই ওয়ার্ল্ড কাপে দেখেছি, আপনি যে মানে ওয়াহাবি খুব বেশি দিন হয়নি এই টিমটার দায়িত্ব নিয়েছে, মাত্র 3 মাস সময় পেয়েছেন। হ্যাঁ, কিন্তু এর আগে ছিলেন, আমি নামটা মনে করেছি, উনি কিন্তু এই টিমটাকে ব্লকে খুব ভালো খেলাতে পারতেন। লো ব্লক, মিড ব্লক এবং ডিফেন্সিভ একবারে ডিপ লাইন ব্লক, ওগুলো তো খুব ভালো করছিলেন। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখিনি ওয়াহিবের তার ফিলোসফি এবং প্লেয়ারদের মেন্টালিটি এবং রিসোর্সের জন্য। আপনি দেখেন সাইবেরি এই টিমটার একটা মানে আমি বলবো যে প্লেয়িং স্টাইলের উপরে তার একটা অনেক ইনফ্লুয়েন্স ছিল। যেরকম আপনার নাম্বার 9-এ মানে টিপিক্যাল নাম্বার 9, কমপ্লিট নাম্বার 9 যদি বলি তাহলে সাইবেরি ছিল। আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় একটু মানে তাদের যে প্লেয়িং স্টাইল যেটা ডেভেলপ করেছিল, কালকে সাইবেরি না থাকাতে ওরা একটু এটাতে মানে যদি আমি মাঠের টেকটিক্যাল এবং তাদের ট্রেন্ড যদি চিন্তা করি তাহলে এখানে একটু পিছিয়ে ছিল, এই একটা জিনিস। আবার আপনি দেশমের কথা বলছেন, আপনার গ্রিজম্যানের কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে যে গ্রিজম্যান প্লেমেকার ছিল, কিন্তু অলিসিওর মতো এত মানে মানে আমি কি বলবো মানে তার মতো এত বেশি পজিশনাল এবং পজেশনাল এত বেশি ছিল না। এটা মানে এই জন্য গতবারের থেকে আরো বেশি ভয়ঙ্কর হলো গে আপনার। এবং প্লেয়িং স্টাইল তাদের 4-2-3-1 একবারে আমি টোটাল এই লিগে এই ওয়ার্ল্ড কাপ এবং আগের ওয়ার্ল্ড কাপ আপনি চিন্তা করেন তাহলে কিন্তু সে কিন্তু এটাতে স্টিক রয়েছে। এবং আপনি যদি খুব ভালোভাবে খেলা দেখেন তাহলে তাদের যে অ্যাটাকিং শেপ এবং ডিফেন্ডিং শেপ কি হতে যাচ্ছে আপনি খুব সহজে প্রেডিক্ট করতে পারবেন। আসলে কাউন্টার অ্যাটাকে কে মানে ফার্স্ট প্রোটেকশন থাকবে, ফার্স্ট ব্লকে থাকবে, খুব সহজে অনুমান করা যাচ্ছে। তবে এটা কিন্তু প্লেয়ারদেরকে অনেক অনেক রিল্যাক্স দেয় যে আসলে কার কি দায়িত্ব, মানে এখানে মানে যেটা আমরা যদি রিভার্স টেকটিক্সের কথা বলি সেটাও কিন্তু এখানে আসবে না। ওরা মানে বেসিকের ভিতরে আছে, সবাই জানে কার দায়িত্ব, এবং দেশমও মানে আউট অফ দ্য বক্স বা আমরা কমফোর্ট জোনের বাইরে যেয়ে কিছু করছেন না। এটা কিন্তু ফুটবলের খুব বেশি ইম্পর্টেন্ট যদি আপনার এদের মতো এনাফ রিসোর্স থাকে। এই রিসোর্সের লাক্সারিটাই আসলে ফ্রান্সের আছে এবং সেটাই তাদেরকে অনেক দূর নিয়ে যাচ্ছে। সিমিলার ট্রেন্ডে ওয়ার্ল্ড কাপের আগে বলা হচ্ছিল ফ্রান্স ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিটস, সেই সাথে স্পেন আর আর্জেন্টিনার নামও আনা হচ্ছিল। এই তিনটা টিমই কিন্তু ফ্রান্স তো চলে গেল সেমিফাইনালে, বাকি দুটো টিমও তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে। সো এই স্পেন টিমটাকে নিয়ে আসলে আপনার কি মনে হয়? সোফার কিন্তু তারা সবচেয়ে যে প্রলিফিক গোল স্কোরিং একটা টিম সেরকম না, বাট ডিফেন্সিভলি দে আর দ্য অনলি টিম এই ওয়ার্ল্ড কাপে যারা এখনো কোনো গোলই কনসিড করে নাই। সো ওদের ট্রেন্ডটা আপনি কেমন দেখছেন? ইউরোতেও তারা কিন্তু একটা সিমিলার প্যাটার্নেই বোধহয় খেলেছিল, তাও এই নিকো উইলিয়ামসের ইনজুরির কারণে বোধহয় তাদের কিছু ট্যাকটিক্যাল পরিবর্তনও করতে হচ্ছে। এই টিমটার আসলে কি দেখেন? ক্যান দে বি আ গুড অপোনেন্ট ফ্রান্সের জন্য সেমিফাইনালে? আমি মনে করি, কারণ আপনার ইউরো পর্যন্ত ইভেন কি এই ওয়ার্ল্ড কাপে একটা জিনিস ছিল তাদের সেই টিকি টাকা, বলের পজিশন ধরে রাখা। আপনার একটা টিম বলের পজিশন কখন মানে কি জন্য পারপাস কি, আসলে আমি পজিশনিং করবো আমার নেক্সট কি, মানে কালকে কিন্তু আপনার বল পজিশনিং কিন্তু বেশি ছিল, মরক্কোর বল পজিশনিং বেশি ছিল, কিন্তু পারপাসলেস। আমার কাছে আপনার স্পেনের খেলা অনেক সময় মনে হতো যে পারপাসলেস পজিশনিং, আমি আসলে উইংয়ে যাব না মিডল পেনিট্রেট করব নাকি আপনি যারা মানে উইং ব্যাক আছে তাদেরকে ইউজ করবো, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। এবং দুইটা ম্যাচ যাওয়ার পর 3 নাম্বার ম্যাচ থেকে আমি দেখলাম যে টোটালি চেঞ্জ হয়ে গেছে। সেটা হলো তাদের এখন খুব বেশি উইং প্লে হচ্ছে এবং খুব বেশি তাদের ক্রস হচ্ছে, একটা জিনিস। আরেকটা জিনিস হলো তাদের কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপের প্রথম 2টা ম্যাচও আমি দেখেছি এবং তাদের ইউরোতে দেখেছি, তাদের অ্যাটাকিং ট্রানজিশনে অনেক বল পেয়েছে যেটা তারা কুইক কাউন্টার অ্যাটাক করতে পারতো, সেটাও ওরা আননেসেসারি পজিশনিং করেছে। এই দুইটা জিনিস ডেভেলপ আমার কাছে মনে হচ্ছে লাস্ট 2টা ম্যাচে আমি স্পেনের দেখেছি। এবং আরেকটা জিনিস হলো তাদের ফুলব্যাক যে আপনার কুকুরেলা এবং যদি আপনার পেড্রো পোরো বা ওদের দুইজন কে কখন
মানে ওভারল্যাপ করবে, কে কখন ইনারল্যাপ করবে। এবং আরেকটা জিনিস হলো তাদের হাফ স্পেসগুলা খুব এফেক্টিভলি ইউজ করতেছে। কারণ আপনার সাধারণত হাফ স্পেসগুলা নাম্বার 9 নিবে অথবা নাম্বার 10 নিবে, কিন্তু হাফ স্পেস এখানে নাম্বার 9, নাম্বার 10, ইভেন কি একজন ফুলব্যাক। সেই জন্য অনেক সময় কিন্তু ডিফেন্স বা অফেন্স যারা তাদেরকে ট্র্যাক করবে, ট্র্যাক করা পারফেক্ট হয় না। এই জন্য মনে হচ্ছে যে আপনি যদি মানে স্পেনের সঙ্গে যে তুলনাটা করলেন ফ্রান্সের সঙ্গে, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে বড় একটা ব্যাটল হতে যাচ্ছে। দেখা যাক, খুবই ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে। বাট স্পেনকে অবভিয়াসলি বেলজিয়ামের বাধাটা পার হয়ে যেতে হবে। আর্জেন্টিনা নিয়ে কথা বলতে চাই একটু, কারণ স্ক্যালোনি বহুদিন ধরে এই টিমটার সাথে আছেন এবং আমার মনে হয় যে রিসেন্ট হিস্ট্রিতে আর্জেন্টিনার সবচেয়ে সফল হেড কোচ, মানে সাকসেসের দিক থেকে, ট্রফির দিক থেকে তার থেকে বেটার বোধহয় আর কারো পারফরমেন্স আর্জেন্টিনার পুরো ফুটবলিং ইতিহাসেই নাই। তিনি আবারও একটা টিম নিয়ে এসেছেন এবং তার কিন্তু ওই লাক্সারি ছিল না ফ্রান্সের মতো যে এত রিসোর্সফুল, এত ট্যালেন্টেড বাঞ্চ অফ প্লেয়ার্স তিনি পাবেন। অনেকটা সময় দেখা গেছে তার ওয়াইড পজিশনের কোনো প্লেয়ার মোটামুটি এরকম প্রতিষ্ঠিত কাউকে ছাড়াই তিনি 26 জনের একটা স্কোয়াড নিয়ে এসেছেন। মূলত ডিপেন্ড করছেন তার অনেকগুলো সেন্ট্রাল মিডফিল্ডার বা বিভিন্ন পজিশনে খেলতে পারেন এই টাইপের কিছু ভার্সেটাইল প্লেয়ারদেরকে তিনি আসলে ব্যবহার করছেন তার হার্ট হিসেবে। তো এইখানে কিন্তু ল্যাক অফ রিসোর্স যেহেতু আছে ফর ইনস্ট্যান্স ফ্রান্সের তুলনায়, তার জায়গা থেকে আপনার কি মনে হয় যে তিনি এটা নিয়ে স্ট্রাগল করছেন, এই কারণে আর্জেন্টিনার খেলার মধ্যেও সেই স্ট্রাগলটা আমরা দেখি, নাকি এটাই তিনি চান, মানে এইভাবেই খেলে এগিয়ে যাচ্ছেন, যেটা এটাই বোধহয় প্রসেস ছিল? আর্জেন্টিনা এই টিমটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো যদি আপনি আর্জেন্টিনা টিমকে হাই প্রেস করেন তাহলে আপনি লস করবেন। আবার আর্জেন্টিনাকে আপনি একবার লো ব্লকে থাকেন, টাইট ব্লকিং করেন, তাহলে আপনি লস করবেন। কিন্তু তাদের একটা সমস্যা, সেটা আপনি যদি মিড ব্লকে আসেন তাহলে কিন্তু সমস্যা হয়। এটার কারণ হলো যখন আপনি হাই ব্লক মানে প্রেসিং করেন অন্যান্য টিম তাদেরকে, তখন তাদের মানে 3 জন আপনার ম্যাকেলিস্টার, এনজো ফার্নান্ডেজ এবং ডি পলের তাদের যে ওখানে রোটেশনটা, এই রোটেশনটা খুব এফেক্টিভ এবং 3 জনের কিন্তু ইন্ডিভিজুয়াল টেকনিক্যাল স্কিল এত ভালো, ওরা ওয়ান টাচে বলটা বের করে দিতে পারে। তো ওখানে তাদের এগেইনস্টে হাই প্রেস করলে আপনার লস করার সম্ভাবনা বেশি, বল বেরিয়ে আসবে। আবার আমরা যদি দেখি আপনার লো ব্লকে খেলে লাস্ট ম্যাচে যেরকম আপনার মিশর লো ব্লকে খেলে আপনার তাদের সাথে সেভাবে পারেনি। তো উইং ছাড়া এটা আমার আসলে কারণটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেহেতু তাদের মানে যদি ডিফেন্সিভ পিছনে একটু স্পেস পায় তাহলে আসলে সেই ক্ষেত্রে উইং প্লে খুব একটা দরকার নেই, কারণ হাফ স্পেসগুলোতে এনাফ প্লেয়ার তাদের থাকে এবং সেখান থেকে তাদের স্কোরিংটা আসে। আরেকটা হলো যে স্কোলানির একটা জিনিস আমি দেখেছি আসলে প্রথম আসলে মানে এর আগে কোপা কাপের সময় তো তখন প্রথম থেকে দেখা গেল সেটা হলো 2020 সম্ভবত 21 জাস্ট কোভিড এর টাইমটার ভিতরে, তখন থেকে স্কোলানি আসলো। আমার কাছে মনে হচ্ছে যে একটা কোচ সাধারণত প্রথম 10 বছর সে শিখে, তার পরের বছর সে করে, পরের 10 বছর সে মাস্টার হয়। আমার কাছে মনে হচ্ছে যে স্কোলানি খুব আগে মাস্টার হয়ে যাচ্ছে, কারণ আপনার লাস্ট ম্যাচে যে 66 মিনিটের গেমলিংটা করেছে, এটা অনেক এক্সপিরিয়েন্স কোচে কিন্তু এই গেমলিং করবে না। আপনার তালিওভিকোকে বসিয়ে কিন্তু সে এক মিডফিল্ডার এনজো গঞ্জালেসকে নামিয়েছে। আবার আপনার দেখেন ওখানে 3টা স্ট্রাইকার কিন্তু কমপ্লিট তখন মাঠে ছিল। এটা কিন্তু খুব বেশি কাজে দিয়েছে। আসলে এটা কাজে না দিলে হয়তো বলা হতো যে তার একটা মিস্টেক ছিল, এটা কাজে দিয়েছে। সেই জন্য আমি বলবো যে সাকসেস এবং তার ট্যাকটিক্স গুলো আপনি যেটা বলছিলেন রাইট, আমার মনে হয় এভাবেই যাওয়ার জন্য উনি রেডি হয়ে আসছেন এবং টিমটাকে সেভাবে রেডি করছেন। ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। আর্জেন্টিনা ডেফিনেটলি তাদের পরবর্তী যে মিশন সেই মিশনে যাবে। বাট এখানে আমরা এমন একজন কোচের কথা আসলে বলতে চাই যিনি ক্লাব লেভেলে আসলে যে সাকসেস পেয়েছেন তার সঙ্গে তুলনা করার মতো অনেক কম কোচই আছেন। ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন কার্লো অ্যানচেলটি, আসলেন তার দলটাকে নিয়ে। অনেকে বলেন ব্রাজিল তাদের ফুটবলের যেই সৌন্দর্যের জায়গা, যেটা তাদের একটা ট্রেডমার্ক ছিল, ওইটার থেকে অনেক দূর সরে আসছে এবং সরে আসার প্রসেসেই তারা এরকম একজন কোচকেও নিয়েছেন যার হয়তো ফিলসফিটাই ব্রাজিলের খেলার বা কালচারাল ফিলসফির সাথে সেভাবে মিলে না। একজন ইটালিয়ান কোচকে তারা নিয়ে এসছে, উদ্দেশ্য ছিল নিশ্চয়ই সাকসেস পাওয়া, সেটাও তো হয়নি। সো নরওয়ের এগেনস্টে তার পারফরমেন্সটা দিয়েই যদি বিচার করি অ্যানচেলটির এই ব্রাজিল দলটাকে, কোন জায়গায় আপনার আসলে মনে হয়েছে ব্যাপারটা গ্যাপ? এটা কি কোচের এন্ড থেকে আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ ছিল এই টিমটার ব্যাপারে, নাকি আসলে টিমটা আন্ডার ডেলিভার করেছে? প্রথমত হলো আপনার প্রথম থেকে যেটা বলছিলেন যে ব্রাজিলের সৌন্দর্য ফুটবল, যেটা আমরা মানে ট্রেডমার্ক ফুটবল সবসময় আশা করি, এটা আসলে এখন এটা আসলে জাদুঘরই থাকবে, ইতিহাসেই থাকবে, এটা আর ফিরে আসবে না। কারণ এখন ফুটবল হলো টাইম এন্ড স্পেস।
আপনি তখন প্লেয়াররা টোটালি হয়তো 6-7 কিলোমিটার রান করতো 90 মিনিটের ম্যাচে। এখন এই আমেরিকা যদিও গরম এবং মানে হিউমিডিটি খুব বেশি, সেখানে 11-12 কিলোমিটার কাটছে। নর্মালি ইউরোপের মাঠে 14-15 কিলোমিটার রান হয়ে যাচ্ছে। তো একটা প্লেয়ার যখন এত ডিস্টেন্স কভার করে, তাহলে সেখানে সে কাউকে স্পেস দিবে না। এবং টাইমের বিষয়, আপনি বল কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে প্লেয়ার 3-4জন চলে আসছে। তো সেখানে আপনি ওইখানে শৈল্পিক ফুটবলের সুযোগ এবং সময় এবং জায়গা কিছুই পাচ্ছেন না। সেই জন্য মনে হচ্ছে যে এটা আসলে খুব একটা আমি অন্ততপক্ষে দেখি না যে আমরা শৈল্পিক ফুটবল আবার দেখব। ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ার থাকবে, যেরকম এমবাপ্পে, তারপরে মেসিয়াদের মতো প্লেয়ার থাকবে, হয়তো নেইমারের মতো কিছু প্লেয়ার আসবে, ভিনিসিয়াসের মতো প্লেয়ার আসবে, কিন্তু টোটাল টিম যে একটা, যেটা আমরা দেখে আসছি, যেটা চিনি, সেটা আর পাওয়া যাবে না। এটা একটা জিনিস। আর লাস্ট ম্যাচের কথা বলবো, আমার কাছে মনে হচ্ছে দুইটা জিনিস। হয় তারা হাল্যান্ডকে নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করেনি, অথবা হোমওয়ার্ক করলো, প্লেয়াররা হয়তো ফোকাসে ছিল না, সেই মুহূর্তে সেটা লস করেছে। এছাড়া আসলে আর কোনো কিছু আমি দেখি না, সব কিছু ঠিকঠাক ছিল। আরেকটা জিনিস হলো, আপনার অ্যানচেলত্তি সবসময় তার একটা স্ট্রং পয়েন্ট থাকে, মানে ইউরোপের কোচদের তাদের সবচেয়ে বেশি স্ট্রং পয়েন্ট তাদের ফুল ব্যাকগুলো। তাদের একটা ম্যাচ টিমের ভিতরে তাদের ফুল ব্যাককে নিয়ে অনেক প্ল্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে। তো দুর্ভাগ্যবশত আমার কাছে মনে হচ্ছে যে এই ব্রাজিল টিমে সেই লেভেলে ফুল ব্যাক ছিল না। এবং প্রথম থেকে মনে হচ্ছিল, প্রথম ম্যাচে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই ব্রাজিলটা একটা মানে ব্যালেন্স টিম না, যে একটা ফেভারিট বলার মতো এবং অনেক দূর যাবে সেই ব্যালেন্স এই টিমটাতে ছিল না। সো ওভারঅল হ্যাঁ, অ্যাকচুয়ালি ফুলব্যাকদের যে অবস্থা, এই আমরা একটা পরিসংখ্যান দেখছিলাম যে ব্রাজিলের যে দুই ফুলব্যাক তাদেরকে কোথায় রেট করা হচ্ছে, 48 দলের মধ্যে 15টা দলের নিচে তাদেরকে রেট করা হচ্ছিল। মানে ওই লেভেলের ক্রাইসিস অ্যাকচুয়ালি ছিল ফুলব্যাক পজিশনটায় ব্রাজিলের। সো অ্যাকচুয়ালি ব্রাজিল শুধু রেট না, আপনার এজ দেখেন, একজনের 34 বছর আর 36। সো আসলে অনেক দিক থেকে অনেক হ্যান্ডিক্যাপড হয়েছিলেন। তার মানে ব্রাজিল ফ্যান্সরা যারা আছেন, আপনাদের জন্য কিন্তু একটা স্বস্তির ব্যাপার এটা হতে পারে যে যদি প্লেয়ার প্রোফাইলগুলোকে ঠিকঠাক নিয়ে আসতে পারেন, হয়তো অ্যানচেলোটির আন্ডারেও ব্রাজিল সামনের দিনে কোনো না কোনোভাবে সাকসেস পাবে। আরও একজন কোচের কথায় চলে আসবো, তিনি হচ্ছেন থমাস টুকেল। আমার মনে হয় আপনার ওয়ান অফ দ্য ফেভারিট কোচেস হতে পারে, সোফার যতটুকু আলোচনা করলাম মনে হলো। তিনি আসলে ইংল্যান্ড টিমটাকে নিয়ে কি করছেন? একে তো হচ্ছে ইংল্যান্ড টিম ভর্তি থাকতো ইগো দিয়ে, এবং সেই ইগো ফাইটে প্রত্যেকবার তারা ওয়ার্ল্ড কাপে ফেভারিট হয়ে আসতো, নামে ভারে, কিন্তু পারফর্ম করতে পারতো না। এই যে দলটা তিনি এনেছেন, এই টিমটার কত দূর দৌড়ত্ব আপনি দেখছেন আসলে আন্ডার টুকেল? আমি এই টিমটার বিষয়ে বেশ আশাবাদী, কারণ আপনার টুকেলের যে ফিলোসফি, টুকেলের যে তার মেন্টালিটি এবং মেথড, এটা হলো তার এক এক ম্যাচে এক এক রকম তার মানে স্ট্র্যাটেজি থাকে, এবং সেটা একবারে টোটালি রিভার্স থাকে অনেক সময়। তো সেটা এই প্লেয়াররা খুব তাড়াতাড়ি নিতে পারে, কারণ আপনি যদি এই ওয়ার্ল্ড কাপের অন্যান্য টিমের সঙ্গে তুলনা করেন, তাহলে ইংল্যান্ড টিম এবং স্পেন টিমের প্লেয়াররা কিন্তু একবারে গ্রাসরুট লেভেল থেকে একটা প্রপার ট্রেনিং, মডার্ন ট্রেনিং এবং লং টার্ম প্লেয়ার ডেভেলপমেন্ট বলার কথা আছে, এলটিডিপি, সেটার আন্ডারে ছিল। এইসব আন্ডারে যারা থাকে প্লেয়ার, তারা কিন্তু মানে অনেকটা রোবটের মতো হয়ে যায় আসলে, যে মানে তাদেরকে যে ডাটাগুলো, যে ইনফরমেশন দেওয়া হবে, তারা সেই পর্যন্ত কাজ করছে। টুকেল কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন ম্যাচ বাই ম্যাচ যেভাবে দেখেছি, তার এই ট্যাকটিক্সগুলো এবং স্ট্র্যাটেজিগুলো খুব বেশি মানে এফেক্টিভ হচ্ছে। একটা ম্যাচ বাদ দিলে ওটা হয়তো এনিহাউ প্লেয়াররা মিস করে গেছেন। এই জন্য আমি টুকেলকে এই ওয়ার্ল্ড কাপে মানে বেস্ট কোচদের মধ্যে তাকেও রাখবো একটা। কারণ আরেকটা বলছিলেন যে ইগো, আসলে মানুষ কিন্তু মানে শিখে, এবং একটা কোচ কিন্তু সারা জীবনের ছাত্র, এবং সে যদি সারা জীবনের ছাত্র না হয় তাহলে কিন্তু শিখতে পারবে না। তো আমার কাছে মনে হচ্ছে টুকেল ওই জিনিসটা শিখেছে তার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। তো এখানে আমি দেখেছি যতটুকু আমরা ভিডিও ক্লিপ বা পেপার বা বিভিন্ন মিডিয়ায় দেখি, যে সে কিন্তু প্লেয়ারদের সঙ্গে বেস্ট ফ্রেন্ডলি, এবং এখানে সে কারো কিন্তু মানে প্লেয়ারদের মানে তাদের ভিতরে ইগো এবং কোচ টু প্লেয়ার সেটা নেই, একটা ভালো সম্পর্ক আছে, এবং উনি বুঝতে পেরেছেন তাদের বেস্টটা নিয়ে আসতে হলে এই সম্পর্কটা জরুরি ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টুকেল একটা সময় পিএসজির যখন হেড কোচ ছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে গেলেন, যে দলটায় আসলে তারকায় ঠাসা ছিল, নেইমার, এমবাপ্পে, মেসি, মানে সবাই একসঙ্গে খেলছেন, মানে একটা ওয়ার্ল্ড 11 বলা যেতে পারে ফরওয়ার্ড লাইনটাকে। সেই টিম নিয়েও যখন সাকসেস পেলেন না, বা ইব্রাহিমোভিচ এদের মতো প্লেয়াররা থাকার পর যখন সাকসেস পাননি, এমনও হতে পারে যে হ্যাঁ, তিনি হয়তো ওটাই ভেবেছেন তার টিমের জন্য যেটা বেস্ট, সেই প্রোফাইলের প্লেয়ারদের আনাই ভালো, এবং সে কারণেই ইংল্যান্ড টিমটা আন্ডার সার্টেন। এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো এর আগে গোছেন সাউথগেট, এবং ওই যারা ওই স্কোয়াডে ছিল ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু সাউথগেটের সঙ্গে ইউথ টিম থেকে কাজ করে এসেছে। একটা লম্বা সময় কোচ এবং
প্লেয়ার একই টিমে মানে ওরা রান করেছে, তারপরেও কিন্তু ওরা খুব একটা সাকসেস হইতে পারেনি। এটা ওই যে আপনি বললেন যে আপনার আসলে ইগোর একটা বিষয় আসে একটা সময়, সবাই যখন খুব কাছাকাছি থাকে সেখানে রেসপেক্টের জায়গাটা থাকে, কিন্তু ফলো করার মানে মানসিকতা অনেক সময় কমে যায়। বেশি ফ্রেন্ডলি হয়ে গেলে অনেক সময় যা হয় আর কি। হ্যাঁ, থমাস টুকেল তার টিমটা নরওয়ের এগেনস্টে খেলবে, তো দেখা যাক হালান্ডকে নিয়ে তাদের কি পরিকল্পনা আছে, বা থাকতেই পারে। হালান্ড নিজেই খেলেন প্রিমিয়ার লিগে, সো ওখানেও আসলে অনেক ক্লাব লেভেল রাইভালরি আমরা দেখবো ওয়েন দিস টু টিমস মিট। এবং সেই সাথে আমরা একটু পর্তুগালে না গেলেই হবে না, কারণ একটা জেনারেশনাল ট্যালেন্টেড টিম নিয়ে 26 জনের যে স্কোয়াড, সবাই বলছিলেন যে কোচ ছাড়া খেললে এই টিমটা আরো বেটার করতে পারতো কিনা, এরকমও অনেকে উক্তি দিচ্ছেন মার্টিনেজের এই ব্যর্থতার পর। তো ওভারঅল টিমের যে প্লেয়ার প্রোফাইল ছিল তাদেরকে আরো বেটার করার কথা ছিল এই ওয়ার্ল্ড কাপে। আমার কাছে মনে হচ্ছে এই টিমটাতে সবকিছু ঠিক ছিল, শুধু ফরওয়ার্ড লাইনে অ্যাটাকিং থার্ডে তাদের কাজগুলো ঠিক মতো হয়নি। সেটা কারণ হলো তাদের যে উইঙ্গার গুলা ছিল, আমি নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। রাফায়েল লিয়াও একটা সময় খেলেছেন, ফেলিক্সও ছিল, তারপরে লাস্ট ম্যাচে যারা ছিল কনসেসাও খেলেছেন, ওদের একটা মানে এটা তাদের হ্যাবিট হয়ে গিয়েছিল। ওরা বল ধরার পর ওরা উইং প্লে না করে সবাই কিন্তু ইনভার্টেড হতো, এবং সেই ক্ষেত্রে ওই দিক থেকে যদি আপনার ক্যান্সেলো আর নুনো মেন্ডেজের কথা বলেন, ওরা বারবার ওভারল্যাপ করেছে। তো এটা যদি হয় তাহলে এটা অপোনেন্ট খুব তাড়াতাড়ি ট্র্যাক করা সম্ভব, এটা খুব তাড়াতাড়ি ব্লক করা সম্ভব। কিন্তু এখানে ফুল ব্যাকদের যদি ভেরিয়েশন থাকে এবং উইঙ্গারদের যে ভেরিয়েশন থাকে, তখন কিন্তু এটা ট্র্যাক করা অনেক সময় সম্ভব হয় না। এর একটা জিনিস ছিল। আর ছিল নাম্বার 9-এ যেভাবে মানে আমরা মানে রোনাল্ডোকে দেখে আসছি, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু সেই নাম্বার 9-এর রোলে দেখিনি। একটা হতে পারে এমবাপ্পে কিন্তু নাম্বার 9 পজিশনে থাকে না, সে সবসময় কিন্তু হাফ স্পেসে চলে যায় এবং নিজেকে ওপেন করে, তারপর ওই স্পেস জায়গাতে সে অ্যাটাক করে উইথ বল আর উইদাউট বল। কিন্তু সেই পারফরমেন্সটা আমরা নাম্বার 9-এর রোনালদোর কাছে পাইনি। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আসলে যে তাদের মিডিল থার্ড, ডিফেন্ডিং থার্ড সব ঠিক ছিল, বল প্রগ্রেস হয়েছে, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ব্রেক করছে, লাস্ট লাইন ওরা ব্রেক করতে পারেনি একমাত্র ওই উপরের ভেরিয়েশনের জন্য। আর ব্রুনো ফার্নান্ডেজ আসলে এত অসাধারণ একটা সিজন কাটালেন, মানে তিনি আসলে এই টিমটায় মানে এইভাবে আন্ডার পারফর্ম করলেন, এটা কি আপনি তাকে দোষ দেবেন নাকি তাকে কোচ ইউজ করতে পারেনি ঠিক মতো, মানে কি মনে হচ্ছে আপনার এই জায়গায়? এটা দুইটাই হতে পারে। তবে ম্যাচে যতটুকু দেখেছি, কারণ আপনি যদি ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ দেখেন, তাকে চেঞ্জ করার পর্যন্ত পর্তুগাল টিম চেঞ্জ হয়ে গেল টোটালি। এটাও একটা হতে পারে। আরেকটা হতে পারে যে মানে যেসব জায়গায় রোনালদো যাচ্ছে, সে কিন্তু ক্লাব লেভেলে সেই সব জায়গায় স্পেসগুলাতে যায়, তো তার আর কোনো যাওয়ার স্পেস পাচ্ছিল না, এই একটা কারণ হতে পারে। ওয়েল, ইন্টারেস্টিং। আলটিমেটলি পর্তুগালের এই গোল্ডেন জেনারেশন রোবার্টো মার্টিনেজকে ছাড়া নতুন নেতৃত্বের সামনে কি করবে সেটি আমরা আসলে দেখব। বাট আমরা একেবারেই এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমরা আন্দাজ করতে পারছি যে কোন কোন টিম আসলে সেমিফাইনালে যাচ্ছে। এদিক থেকে ফ্রান্স উঠে গেল, ওদিক থেকে স্পেনের ম্যাচ বেলজিয়ামের সাথে, আর্জেন্টিনা তারা সুইজারল্যান্ডের সঙ্গে খেলবে, আর এদিকে ইংল্যান্ড নরওয়ের সঙ্গে খেলবে। আর্জেন্টিনা ইংল্যান্ডকে অনেকে ফেভারিট ধরছেন এই ম্যাচটাতে। সো একটা জায়গায় আলোচনা হচ্ছে যে টেকনোলজি আগে ছিল না। আপনি যেই সময় ধরেন ইভেন বাংলাদেশ ন্যাশনাল টিমেরও কোচিং যে সময় করাচ্ছেন, বা ওভারঅল ফুটবলের তখন যেই সময়টা ছিল ইভেন 10 years ago, এই যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং, এই যে এক্সট্রা টেকনোলজির ব্যবহার করে জাস্টিস নিয়ে আসা কিংবা খেলাটাকে আরো ফেয়ার বানানোর চেষ্টা করা, অনেক ধরনের নতুন কন্ট্রোভার্সি কিন্তু বের হচ্ছে। তো ভিএআর এর ওভারঅল আপনি পজিটিভ নেগেটিভস কি দেখেন? কারণ ভিআর এর কারণে অনেক ধরনের কন্ট্রোভার্সি কিন্তু তৈরি হচ্ছে। রিসেন্ট সময় দেখলাম যে আমরা ভাবছিলাম যে আরো বেটার হবে খেলাটা, কিন্তু আসলে কি আরো বেটার হচ্ছে নাকি নতুন কোনো প্রবলেমস ক্রিয়েট করছে? এটা মিক্সড আসলে, মানে এটার ভালো দিকেও আছে যেমন খারাপ দিকেও আছে। সোজা কথা যদি আপনি চোখের দেখা দেখেন, তাহলে কিন্তু প্রথমে যেটা হচ্ছে যে খেলার যে ফ্লো ছিল, খেলার যে টেম্পো ছিল, সেটা বিঘ্নিত হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হলো যে এখন মানে মাঠের রেফারিরা অনেকটাই কিন্তু ওটা নির্ভরশীল হয়ে যাচ্ছে, কারণ তারাও মানুষ, তো মানে কোনো একটা ডিসিশন দেওয়ার পরও তাদের একটা মানে ডিসিশন দিবে কি দিবে না একটা যে হেসিটেশন আসছে, আমি যদি রং দিই তাহলে ভারে চলে আসবে, তখন আমার যোগ্যতা অন্যভাবে প্রমাণ হবে। এই মানে এটা নেগেটিভ দুটো আছে।
আবার প্লাস পয়েন্ট হলো যে আপনার বিশেষ করে অফসাইড, মানে আমরা সবসময় দেখে আসছি সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি ডিসিশন ছিল অফসাইডটা। আমার কাছে মনে হচ্ছে যদি ভারটা শুধু অফসাইডটা আইডেন্টিফাই করে, অফসাইডটা মানে আপনার করতে পারে, এটা ছাড়া বাকি সবগুলো আসলে ভার থেকে উঠিয়ে দেওয়া উচিত। আচ্ছা, ইটস আ গুড পয়েন্ট। আমার কাছে মনে হয় যে আমরাও রিসেন্টলি এটা নিয়ে ডিসকাস করছিলাম যে অফ সাইডটা বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় আসলে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে রেফারিকে আসলে ভারের ইন্টারভেনশন নিয়ে আসার কি দরকার। আমরা বেশ কয়েকটা রেড কার্ড অফেন্স নিয়ে দেখেছি, কথা হয়েছে মেসি আলজেরিয়ার সঙ্গে যে ট্যাকেলটা একটা হয়েছিল, ফ্রেমটা দেখে, ছবিটা দেখে মনে হয়েছে যে প্রবাবলি রেড কার্ড অফেন্স হতে পারে, বাট কোনো কার্ডই তিনি খাননি। ইজিপ্টের সঙ্গে ম্যাচটা যেটা হলো, মোহাম্মদ সালাহ তিনি ট্রিপড হয়েছিলেন আর্জেন্টিনার পেনাল্টি এরিয়ার ভিতরে, কিন্তু সেটা আবার ভার থেকে কোনো রিভার্স করার কথা কিছু আসেনি। সো এখানেও দিন শেষে হিউম্যান এরর গুলোই তো আছে, মানে ভারও তো মানুষই চালাচ্ছে। সেটাই আর যেটা আসলে ভার মানে আমি যেটা বলছিলাম, গোল লাইন টেকনোলজি এবং আপনার অফসাইড, এই দুইটা ছাড়া আসলে আমার মনে হয় না যে ভার, কারণ এর আগে যতগুলো মানে এই লেভেলের টুর্নামেন্ট হয়েছে সেখানেও অনেক কন্ট্রোভার্সি ডিসিশন হয়েছে, মানে তারপরও এত আলোচনা হয়নি। কিন্তু ভারের অধীনে যে ডিসিশন হয়েছে তারপরে যত আলোচনা, যত সমালোচনা, মানে ভার ছাড়াও কিন্তু এত আলোচনা সমালোচনা কখনো হয়নি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে, একটা পার্সোনাল ওপিনিয়ন, খেলার সৌন্দর্যের জন্য এবং রেফারিদিকে আরো ফ্রিডম দেওয়ার জন্য, তাদের ভারমুক্ত করার জন্য, মানে এই ভার না, বোঝা ভার আর কি, ভারমুক্ত করার জন্য আসলে আমি মনে করি না যে ভার ওই দুইটা ছাড়া আর কোনো প্রয়োজন আছে। তো দেখা যাক, বেসড অন ডেটা একটা কনক্লুশনে হয়তো ফিফা আসতেই পারে যে প্লেইং রুলস এর মধ্যে ভিআর এর যে কন্ট্রিবিউশন সেটাকে তারা কিভাবে অ্যাডজাস্ট করবে। আর আমরা একদম পরিশেষে আপনার কাছ থেকে কিছু প্রেডিকশন নিব। আপনার প্রেডিকশন অনেক মিলে যায়, আমরা জানি, সেটার পাস্ট ভালো ভালো হিস্ট্রি আছে। ফ্রান্স এবং স্পেন ধরে নিচ্ছি তারা সেমিফাইনাল খেলবে। উইচ টিম ইজ দ্য মোর ফেভারিট এখানে? ওখানে আমার কাছে মনে হচ্ছে যে স্পেনই বেশি ফেভারিট হবে। স্পেন ফেভারিট, এটা ইন্টারেস্টিং। আপনাকে একটু এলাবোরেট করতে হবে এই বিষয়টা, কারণ এলা দর্শকরা ভাববেন যে কেন ফ্রান্সের অ্যাটাক লাইন এত ভালো বা হোয়াট এভার। রাইট আপনার এখন যদি মানে ফ্রান্সের সবচেয়ে শক্তির জায়গাটা হলো তাদের অ্যাটাকিং ট্রানজিশন, মানে কুইক অ্যাটাক, বল গেইনে পরে তারা খুব তাড়াতাড়ি অপোনেন্ট হাফে চলে যেতে পারে, এটা হলো সবচেয়ে স্ট্রং পয়েন্ট। এখন মানে কোয়ার্টার ফাইনাল লাগে 8টা টিমের সবগুলা টিমের ডাটা নিয়ে আমি দেখেছি সবচেয়ে ডেঞ্জারাস হলো, মানে 8টা টিমের সবচেয়ে বেশি ছিল হলো ফ্রান্স। এবং পক্ষান্তরে আপনি দেখেন ওদের যদি সবচেয়ে কম কাউন্টার অ্যাটাক হয়ে থাকে সেটা হলো স্পেনের এগেনস্টে। আর স্পেনের এই একটা জিনিস, আরেকটা জিনিস হলো যে স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডার রদ্রি এবং পেদ্রি, তাদের ভিতরে যে দুজনেরই কিন্তু বক্স টু বক্স খেলার এক্সপিরিয়েন্স আছে। এবং দেখবেন বিশেষ করে রদ্রিকে বলবো যে ওই সেন্ট্রাল ব্যাক পজিশনে দেখবেন একে, আবার দেখবেন যে নাম্বার 9 এবং সবসময় সে কিন্তু বলের পিছনেই থাকে, এটা একটা প্লাস পয়েন্ট। এটা কিন্তু রেবিও এবং কুনে হয়তো চুয়ামিনি ফিরতে পারে, এটা তাদের এই পর্যায়ে থাকবে না রদ্রি পেদ্রি, এটা একটা কারণ। আরেকটা হলো এই টিমটার খেলার অনেক ভেরিয়েশন আছে, আপনার ওরা উইং প্লে করতে পারে। আরেকটা জিনিস এটা হলো আমরা ভুলে গেছি, এখন মডার্ন ফুটবলে মানে উইঙ্গার আছে, আরেকটা আছে টেররিস্ট উইঙ্গার। আচ্ছা, আমি বুঝতে পারছি বোধহয় কার কথা বলতে চাচ্ছেন। টেররিস্ট উইঙ্গার হলো আপনার ফুল ব্যাক দুইটা। এই টেররিস্ট উইঙ্গার কিন্তু ফ্রান্স টিমে নাই, স্পেন টিমে কিন্তু দুইটা টেররিস্ট উইঙ্গার আছে, মানে দুইটা ফুল ব্যাক, মানে বেসিক্যালি যারা পিছন থেকে আসবে তারা তারা কিন্তু আসলে ওই লেভেলের মানে অ্যাটাকিং ফুল ব্যাক না, যেটা প্রবাবলি পেড্রো পোরো এবং কুকুরিয়া করতে পারেন। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ওই যদি ম্যাচ হয় ওখানে, যদি বেলজিয়াম যদি না ওঠে, স্পেন আসে, তাহলে ওই ম্যাচে স্পেনই ফেভারিট থাকবে। যদিও ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে 120 মিনিটে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক সেই ব্যাপারটা কি হয়। আর এদিকে যদি আমরা ইংল্যান্ড আর্জেন্টিনার কথা বলি, যারা আসতে পারে সেমিফাইনালে, এটাও কিন্তু খুব হিস্টোরিক একটা ব্যাটল। এবং শেষ যখন মেক্সিকোতে 86 সালে ঘটনা ঘটেছিল, সেই ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি কথা হয় দিন শেষে। এইখানে টুখেল ভার্সেস স্ক্যালোনি, মানে কি মনে হচ্ছে ব্যাটলটা কেমন হতে পারে? এটাও আমি মনে করি যে আপনার এই ফ্রান্স আর স্পেনের খেলা, এটা হবে এক ধরনের খেলা, ওটা হবে আরেক ধরনের খেলা। কারণ কি জন্য এখানে খেলা হবে হলো আপনার বল পজিশন খুব বেশি থাকবে এবং দুই টিমের ডিরেক্টে খেলার সম্ভাবনা কম। আবার
যদি আর্জেন্টিনা আর যদি ইংল্যান্ড হয়, সেখানে ইংল্যান্ডের ডিরেক্ট খেলার একটা চান্স আছে। আপনার নর্মালি মিডফিল্ডকে বাইপাস করে অথবা ডিফেন্স বাইপাস করে একটা খেলার চান্স আছে। আর যেটা হলো ওদের হাই প্রেসিং যদি করে, মানে হাই প্রেসিং না করে মিড ব্লকে আসে, এবং মিড ব্লক কিন্তু খুব পারফেক্টলি করে ইংল্যান্ড টিম, তাহলে সেখানে আমি ইংল্যান্ডেরই চান্স বেশি দেখি। ওকে, তাহলে এমনও হতে পারে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালটায় আমরা স্পেন এবং ইংল্যান্ডকেও দেখতে পারি। হয়তো ফেভারিটস আর্জেন্টিনা ফ্রান্স, যেটা রিম্যাচ সবাই ভাবছেন কিন্তু হবে, আপনার সেটা নাও ফুটবলে হতে পারে। ক্রিকেটে যেরকম চোকার হলো সাউথ আফ্রিকা, হ্যাঁ, ইংল্যান্ডেরও কিন্তু একটা ট্রেন্ড আছে, এটাও আমাদের কনসিডারেশনে রাখতে হবে। আশা করি হ্যারি কেইন একটা অন্যরকম কিছু দেখাতে পারবেন এবং ইংল্যান্ড তাদের সর্বোচ্চটাই যেন দেয়, সেটা আমরা চাইবো অবশ্যই। আর্জেন্টিনার এগেনস্টে দারুণ একটা ম্যাচ হতে পারে। আমরা একটু বেশি এগিয়ে যাচ্ছি, পরের দিনগুলোতে রেজাল্ট আসলে বুঝতে পারবো, এখনো কোয়ার্টার ফাইনাল ফেজ। সো আমরা যদি বলেছি, হ্যাঁ যদি, রাইট, যদি ইজ দ্য ফাইনালসে। অনেক অনেক ধন্যবাদ মারুফুল হক সময় দেওয়ার জন্য। আমি অনেক অনেক এনজয় করেছি এই শোটা। আশা করি দর্শক আপনারাও অনেক ইনসাইটস পেয়েছেন, অনেক এনজয় করেছেন আজকের শো। শেষ করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের এপিসোডটা। দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন সবাই।